আপনার বাচ্চা কি খাওয়া দাওয়া করে না? খাওয়ার সময় তাকে মোবাইল বা টিভি দেখতে না দিলে কি তার খাওয়াই হয় না? ওর খাওয়া দাওয়া নিয়ে আপনি কি সবসময় টেনশনে থাকেন? তবে আজকের এই ভিডিওটা আপনারই জন্য। আসলে খাওয়া দাওয়া নিয়ে যখন আপনি এই অশান্তিগুলো নিয়ে রোজ রোজ লড়াই করছেন, তখন যখন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরা এসে বলে, আরে তোরা কি বাচ্চাটাকে কোনো খাবারই দিস না নাকি রে? তো বাচ্চাটার চেহারা দেখো, দিনের পর দিন শুকিয়ে একদম কাঠ হয়ে গেল বাচ্চাটি। এসব শুনতে কি আপনার ভালো লাগে? নিশ্চয় নয়। বরং এগুলো আপনাকে কষ্ট দেয়, আপনাকে অসহায় করে তোলে। এই ধরনের কথা বারবার শুনতে শুনতে আর অন্যদিকে বাচ্চাকে খাওয়ানো নিয়ে লড়াই করতে করতে, যুদ্ধ করতে করতে একটা সময় আপনি এতটাই ক্লান্ত হয়ে যান যে অনেক সময় নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখন হয়তো আপনি রেগে গিয়ে ওর উপর চিৎকার চেঁচামেচি করেন, বকাবকি করেন, জোর করে খাওয়ানোর চেষ্টা করেন, এমনকি আরো বাড়াবাড়িও করতে পারেন। কিন্তু দিন শেষে যখন ও ঘুমিয়ে পড়ে, তখন ওর নিষ্পাপ মুখটা, ওর অসহায় মুখটার দিকে তাকিয়ে কি আপনার খারাপ লাগে না? আপনি কি নিজেকে প্রশ্ন করেন না যে বাবা মা হিসেবে কাজটাকে আপনি কি ঠিক করছেন? তখন হয়তো আপনার মনে অনেক সময় একটা তুলনা চলে আসতে পারে, অনেক সময় আসে, যে ওই বাচ্চাটা দেখো কি সুন্দর, কি ভালো খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া নিয়ে কোনো অশান্তি নেই বাড়িতে। আর এদিকে আমার বাচ্চাটাকে দেখো, এত আয়োজন, এত পরিশ্রম, কোনো গুরুত্বই নেই ওর কাছে, কোনো খাওয়া দাওয়াই করে না। এগুলো আপনাকে ভেতর থেকে আরো ভেঙে দেয়। এই অবস্থায় অনেক সময় অনেক প্যারেন্টস ভাবেন হয়তো বাচ্চার পেটে কৃমি হয়েছে, বা ওর লিভারে কোনো সমস্যা থাকলেও থাকতে পারে, অথবা ওকে টনিক বা ভিটামিন এই খাবার এইগুলো দিলে হয়তো ও ওর রুচি বা খিদে ফিরে আসতে পারে। এসব ভেবে আপনি এটা করেন, আপনি সেটা করেন, মানে সব কিছুই ট্রাই করেন, কিন্তু দিন শেষে কোনো লাভই হয় না, সমস্যাটা থেকেই যায়। হ্যাঁ, সমস্যাটা আছে বলে তো এখন এই ভিডিওটা দেখছেন। যাই হোক, তাহলে সমস্যাটা অ্যাকচুয়ালি কোথায়? আসলে একটি সমস্যা আছে, সেটা অনেক গভীরের সমস্যা, সেটা হয়তো আপনি আজ পর্যন্ত এখন খেয়ালই করেননি। একটি পুরনো প্রবাদ আছে যে আপনি একটি ঘোড়াকে খুব সহজেই জলের পাশে নিয়ে আসতে পারবেন, কিন্তু ঘোড়া যদি না চায় তবে তাকে হাজার চেষ্টা করে আপনি জল খাওয়াতে পারবেন না। বাচ্চাদের ক্ষেত্রেও ঠিক তাই। তারা যদি না চায় তবে তাদেরকে আপনি কিছুতেই খাওয়াতে পারবেন না। আসলে আমাদের খাওয়া দাওয়া, বাচ্চাদের খাওয়া দাওয়া দুটি ফ্যাক্টর উপর নির্ভর করে, দুটি ফ্যাক্টর। একটা হচ্ছে তার শারীরিক ফ্যাক্টর, আর একটা তার মানসিক ফ্যাক্টর। মানে মন আর শরীর দুটো ফ্যাক্টরই কাজ করে খাওয়া দাওয়ার ব্যাপারটা। কিরকম? শারীরিক ফ্যাক্টরটা হচ্ছে তার খিদে পাওয়া, মানে জৈবিক যে ব্যাপারটা আছে, মানে খিদে লাগতে হবে তাকে। আর সেকেন্ড যেটা মানসিক আছে সেটা হচ্ছে আপনার ওর অটোনমি, মানে ওর নিজস্বতা, মানে ওর মর্জি বা ওর ইচ্ছে। বিজ্ঞানীরা এটাকে অটোনমি বলেছেন। এই দুটোর কম্বিনেশনে মানুষ অ্যাকচুয়ালি বাচ্চারা খাওয়া দাওয়া করে। এই দুটোর শারীরিক এবং মানসিক অবস্থার উপর দাঁড়িয়ে সে খায়, তার রুচি থাকে কোনো খাবারের প্রতি, এরকম ভাবে চলতে থাকে। এখন কি করে বুঝবো, মানে কি করে আমাদের খিদেটা পাই, মানে শারীরিক খিদেটা কখন পাই? যখন কোনো কারণে শরীরের আপনার শক্তি কমে যায়, মানে এনার্জি মানে কমে যায়, তখন বডিতে খিদে পায়। কারণ খিদে পেলে আবার মানুষ খাওয়া দাওয়া করে, তো সেই খাওয়া দাওয়া শরীরের মধ্যে ঢুকে গিয়ে মেটাবলিজম হয়ে গিয়ে সেখান থেকে এনার্জি তৈরি করে, মানে সেটাকে রিপ্লেস করে, যেটা কমে গেছিল সেটাকে আবার ফুলফিল করে দেয়। তার ফলে কি হয়, এই সাইকেলটা চলতে থাকে সারা জীবন, যতদিন মানুষ বেঁচে থাকে, সেই ডে ওয়ান থেকে শুরু হয়। এখন ঘটনা হচ্ছে যে এটা একটা গাড়ির যে ফুয়েল মিটার থাকে না, সে দেখবেন বাইকে বা গাড়িতে একটা ফুয়েল মিটার থাকে, মানে আমরা বাংলায় সেটাকে বলি তেলের কাঁটা। সেটা থেকে বোঝা যায় যে কতটা তেল লাগবে, কতটা তেল খরচ হয়, সেগুলো বুঝতে পারি। সবচেয়ে দুঃখজনক ব্যাপার যে যে শারীরিক খিদে বা এটা কিন্তু বাইরে থেকে সহজে বোঝা যায় না, বা এটা টেস্ট করার কোনো জায়গা নেই, বা আজ পর্যন্ত কোনো যন্ত্র আবিষ্কার করেনি, যে করা যায়নি যে বাচ্চার কতটা খিদে পেয়েছে বা কতটা পেট ভর্তি হয়েছে, এটা বোঝার কোনো জায়গা নেই। আর দ্বিতীয় যে কারণটা আছে সেটা তার মানসিক নিজস্বত্বটা। অ্যাকচুয়ালি ও তো মানুষেরই বাচ্চা, তাই ধীরে 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 তার মানসিক গ্রোথটাও তৈরি হয়। শারীরিক বৃদ্ধি যেমন হয় সেরকম মানসিক গ্রোথ হয়। তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো, তার সমস্ত, মানে যে মানসিক ব্যাপার, যে একটা মানুষ হিসেবে যে আমরা দাঁড়াই, সেটা সেই খুব ছোটবেলা থেকে শুরু হয়ে যায়। তখন থেকে শুরু হয় তার ভালো লাগা, তার খারাপ লাগা, তার মতামত দেওয়ার পরিস্থিতি তখন থেকে তৈরি হয়। নাকে না, হাঁকে হাঁ বলতে শেখে খুব ছোটবেলা থেকে। বাচ্চারা বা সব মানুষ তাই শেখে। এবার কি ঘটনা কি হচ্ছে যে ওই খাবার টেবিলে কিন্তু বেসিক্যালি ওর মতামত জানাতে সবচেয়ে বেশি সহজ হয়ে যায়। কারণ এখানে ও যতক্ষণ না গিলবে, আপনি মুখে জোর করে খাবার দিতে পারবেন না। তা এই জায়গাটা বাচ্চারা অনেক সময় বেছে নেয়।
কিরকম হয়? আপনি তো ও তো সব জায়গায় হাঁটছে বেসিক্যালি। আপনি ওকে চান করিয়ে দেন জোর করে, আপনি ওর জামা কাপড় পাল্টে দেন, ও কোন কাপড়, কোন খেলনা খেলবে, কখন খেলতে যাবে, সবকিছুই আপনার নিয়ন্ত্রণে। কিন্তু এই একটা জায়গা যেখানে ও কিন্তু তার নিজস্ব মতামত ব্যক্ত করার সুযোগ রয়েছে। সে বলতে পারবে যে না, আমি এই মুহূর্তে আমার আর দরকার নেই। যখন কোনো বাচ্চা মানে না খাবে, মানে খাচ্ছে না, তখন কিন্তু এই দুটো ফ্যাক্টরি প্লে করতে পারে একই সঙ্গে। মানে ওর শারীরিক এবং মানসিক দুটো ফ্যাক্টরি কাজ করতে পারে তার তখন। কিন্তু কিন্তু আমাদের সমস্যা হচ্ছে তাকে, আমরা তো ওর কোনো জিনিসটাই আমরা বুঝতে পারছি না, ওর শারীরিক ব্যবস্থাটাও বুঝতে পারছি না, মানসিক কন্ডিশনটাও বুঝতে পারছি না। আমরা শুধু দেখি কি ওর প্লেটের খাবার কতটা আছে, তার উপর ডিসাইড করি কি যে ওর কতটা খাবার লাগবে বা কতটা খায়নি। এখানে তাই সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। ওদিকে আমরা বুঝতে পারছি না ওর মানসিক অবস্থাটা বা শারীরিক অবস্থাটা, আর এদিকে আমি দেখছি ওর প্লেটের খাবারের কতটা আর বাকি রয়েছে। এই দুটোর কনফ্লিক্টে আজও চলছে সেই যুদ্ধ, খাওয়ানো নিয়ে। এই চিরাচরিত কাল থেকে চলছে এবং কালও চলবে, এটা আশা করা যায়। কিন্তু এখানে একটা সুখবর আছে যে এই যুদ্ধে কিন্তু আপনাকে জেতার দরকার নেই। আপনি অনেক যুদ্ধে জেতেননি ওর সাথে। ও যখন সব ছোটবেলা হাঁটতে শিখেছিল না, ও ওর হয়ে কিন্তু আপনি হাঁটেননি। বা ও ধরুন পড়ে গেল একবার দুবার, বা হাঁটতে পারছিল না, তখন ওর হাত ধরে আপনি কিন্তু সাহায্য করেছিলেন, ওকে হেল্প করেছিলেন, আপনার মনে কষ্ট হয়নি। কিন্তু আজকে এই ব্যাপারটা কেন? ওকে এই ব্যাপার বড় হতে দিন, ওর ব্যক্তিত্ব তৈরি করুক আস্তে আস্তে। ওকে ওকে ওর মতামতকে গুরুত্ব দিন। কিন্তু কিন্তু এইসব বলা খুব সহজ, কিন্তু এগুলো মেনটেন করা, এগুলো একটা বাবা মার পক্ষে সত্যি খুব কঠিন হয়ে দাঁড়ায়। বিশেষ করে যখন আপনি ওকে অনেক আদর যত্ন করে ভালোবেসে ওকে খাবার দিলেন, এবং যদি ও না খায়, তখন কিন্তু আপনার মনে দুটো অনুভূতি কাজ করে প্যারালালি। একদিকে আপনার মানুষ মানে আবেগে আঘাত ঘটে। কিরকম? আপনি অনেক ভালোবেসে খাবার দিলেন, তো অনেক পরিশ্রম করলেন, বাচ্চা যদি না খায় বা খাবার ফেলে দেয়, তখন আপনার মনে হবে আপনাকে, আপনার আবেগের কোনো গুরুত্বই নেই, মানে এটা আপনাকে কষ্ট দেয় একদিকে। আরেকদিকে যদি বাচ্চা দীর্ঘদিন না খায়, আপনার মনে হচ্ছে পারে যে দীর্ঘদিন খাচ্ছে না, তাহলে ওর শরীরের পুষ্টি কিভাবে হবে, ওর গ্রোথ কিভাবে হবে, তখন সেটা আপনার মধ্যে ওর ফিউচার নিয়ে আতঙ্ক তৈরি হয় আপনার মধ্যে। তার মানে একদিকে আপনার কষ্ট মনের, আরেকদিকে আপনার আতঙ্ক। তাই এই পরিস্থিতি থেকে আপনাকে যদি ঠিক করে মানে ওখান থেকে বেরোতে হয়, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডিভিশন অফ রেসপন্সিবিলিটি, একটা কথা হয় সায়েন্সে, বিজ্ঞানীরা বলেন। সেখানে কি করতে হবে যে যেহেতু আপনি ওর মানসিক এবং শারীরিক ব্যাপারটা দেখতে পাচ্ছেন না, আপনি শুধু প্লেট দেখছেন, তাই এখন থেকে আপনি যেটা করতে হবে যে আপনি ওকে খাবার দেবেন, যত্ন করবেন, আদর করবেন এবং টাইমলি টাইমলি খাবার দেবেন। আর খাবারের সিদ্ধান্তটা মানে খাবে কতটা ওর উপরে ছেড়ে দিন, তাহলে দেখবেন আপনার মানসিক যে কষ্টটা এটা অনেকটাই চলে যাবে। হ্যাঁ, আরেকটা কথা বলে যাচ্ছি এই মুহূর্তে মানে দাঁড়িয়ে, খাওয়া দাওয়া যে এই বাচ্চা না করছে, এটা কিন্তু খুব সাময়িক একটা ঘটনা ঘটে। জীবনে দেখবেন আজকে যারা বড়, বা আপনিও বা আপনারাও ছোটবেলায় হয়তো অনেকেই খাননি, আপনাদেরকেও আপনাদের বাবা মারা ওই আপনার ডক্টর কাছে নিয়ে গেছিলেন এই খাওয়া দাওয়ার প্রবলেমের জন্য। কিন্তু আজকে দেখুন এত রেস্টুরেন্ট রোজ খুলছে, এত বিরিয়ানির দোকান রোজ মানে ওপেন হচ্ছে, ফুড ব্লগার তৈরি হচ্ছে, সেই খাবারগুলো খাচ্ছে এটাকে। সুতরাং এই মানসিক কষ্টটা থেকে আপনি বেরোন, বাচ্চাকে খাবার দিন এবং তার সিদ্ধান্তটা তার উপরে ছাড়ুন যে খাবে কিনা। এটা একটা দিক। আরেকটা দিক হলো কি যে ধরুন আপনার মনে হলো কি খাচ্ছে কিনা কি খাচ্ছে না সেটা আপনি বুঝতে পারছেন না, তাহলে তার নিউট্রিশনটা আপনি কি করে বুঝবেন? সেটার জন্য একটা প্যারামিটার আছে ডক্টরদের কাছে, বিজ্ঞানীদের হাতে, মানে মানে ডক্টর বা বিজ্ঞান যা বলুন তাদের কাছে একটা প্যারামিটার আছে, একটা রেফারেন্স ব্যাপার আছে, সেটাকে বলা গ্রোথ চার্ট। সেটা যদি আপনি দেখেন, যেমন ধরুন আপনি ব্লাড সুগার চেক করলেন, সেই ব্লাড সুগারটা ঠিক আছে কিনা বা মানে বেশি আছে কিনা কম আছে কি করে বুঝবেন? যে একটা রেফারেন্স থেকে বুঝতে পারেন না? তো সেরকমই বাচ্চাদের পুষ্টিটা বুঝতে গেলে একটা গ্রোথ চার্ট আছে, সেটাকে আপনি যদি ফলো করতে পারেন, তাহলে আপনার কিন্তু বুঝতে পারবেন যে ওর গ্রোথ মানে ওর ডেভেলপমেন্ট সব ঠিকঠাক আছে কিনা, সেটা ওখান থেকে বোঝা যাবে। আমরা সেটাই আমাদের পরবর্তী ভিডিওতে সেটা আমরা আলোচনা করব। তাই পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের চ্যানেলটার নাম হোয়েন ইউ নিড এ ডক্টর, ডক্টরের ভাষা এখন থেকে বাংলায়। যদি এই ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দিন, আর শেয়ার করে দিন, আর কমেন্টসে লিখুন আপনি কি কোনোদিন গ্রোথ চার্ট দেখেছেন বা গ্রোথ চার্ট ব্যবহার করেছেন। যদি করেন তাহলে কমেন্টসে হ্যাঁ লিখে দিন।
আজ এই পর্যন্ত রাখি। ততক্ষণ ভালো থাকবেন এবং বাচ্চাদেরও খুব ভালো রাখবেন, কারণ আমার কাছে চাইল্ড ফার্স্ট অলওয়েজ। তো আজ এখানে রাখি। বাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।